2000 সালের 27 জুলাই কন্নড় সিনেমার বিখ্যাত সুপারস্টার ডক্টর রাজকুমার তার পৈতৃক ভিটে গজনৌরে এসেছিলেন নতুন বাড়ির পুজোর জন্য। সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং জামাই। 30 জুলাই যখন রাত্রে ডিনারের পর ডক্টর রাজকুমার তার ঘরে বসে টিভি দেখছিলেন, হঠাৎই 15 জন দুষ্কৃতী সেই ঘরে ঢুকে পড়ে আর ডক্টর রাজকুমারকে কিডন্যাপ করে নিয়ে যায়। শুধু ডক্টর রাজকুমারই নন, তার সাথে তার জামাই গোবিন্দরাজ, তার অ্যাসিস্ট্যান্ট নাগাপ্পা এবং আরেক রিলেটিভ নাগেশকেও তাদের সাথে নিয়ে যান। আর যাওয়ার আগে ডক্টর রাজকুমারের পত্নী পর্বতাম্মাকে এটি ক্যাসেট দিয়ে যায় আর বলে সেই ক্যাসেটটি কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে দিতে। এরকম একটা হাই প্রোফাইল কিডন্যাপিং, অথচ পুলিশও টের পেল না। কে সেই দুষ্কৃতী যার এত বড় সাহস? আমি অতসী, চ্যানেল কলসের এই এপিসোডে আজকে আপনাদের সেই দুষ্কৃতীর কথা শোনাবো, যে একাধারে চোরা কারবারি, কিডন্যাপার, প্রায় 500 হাতিকে মেরে তাদের দাঁত বিদেশের বাজারে বিক্রি করা, প্রায় 184 জনকে হত্যা করা, যাদের মধ্যে বেশিরভাগই পুলিশ এবং ফরেস্ট অফিসার্স। জঙ্গল যার নখদর্পণে, এমনই ভারতের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের কথা আপনাদের শোনাবো, যার নাম চন্দন দস্যু বীরাপ্পন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। 1952 সালের 18 জানুয়ারি কর্ণাটকের গোপীনাথনে জন্ম হয় সেই বীরাপ্পনের, যার পুরো নাম কুশে মুনুস্বামী বীরাপ্পন, যার পরিবার পশুপালন করত আর জঙ্গলে পশু চড়াতে যেত। যেহেতু তারা জঙ্গলে তাদের গবাদি পশুকে নিয়ে যেত, তাই তাদের কাছে দেশি পিস্তল থাকাটা সাধারণ ব্যাপার। কখনো তারা সেই দেশি পিস্তল দিয়ে পশু পাখি শিকার করত, আবার নিজেদের মধ্যে মারামারি হলে, মানে একই কমিউনিটির লোকেদের মধ্যে মারামারি হলে সেখানেও তারা সেটাকে ব্যবহার করত। তার আত্মীয়রা গোপীনাথনের কাছে যে জঙ্গল, সেই জঙ্গলের কাঠ কেটে সেগুলো পাচার করা, ছোটখাটো পশু শিকার করে চোরা কারবারি করা, এগুলো করত। আর এরকমই একটা পরিবেশে বড় হয়ে উঠেছিল বীরাপ্পন। কথায় আছে রক্ষকই ভক্ষক, তাই যাদের ওপর সেই ফরেস্ট দেখাশোনা করার দায়িত্ব ছিল, সেখানের কাঠ, সেখানের পশু পাখি সবকিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল যাদের কাঁধে, সেই ফরেস্ট গার্ডরাই বীরাপ্পনকে এই স্মাগলার হতে সাহায্য করেছিল। আসলে জঙ্গলের আশেপাশের এলাকাগুলোতে সেরকম কোনো কাজ ছিল না করার মতো, তাই সেখানকার সাধারণ মানুষ তারা এই জঙ্গলে বিভিন্ন কাঠ কেটে সেগুলো বিক্রি করা বা ছোটখাটো পশু মেরে বিক্রি করা, এইসব কাজেই যুক্ত ছিল। আর তাদের কাছ থেকে টাকা নিত এই ফরেস্ট গার্ডরা। তাহলে বীরাপ্পন কি করে তাদের কবলে পড়ল? আসলে যখন বীরাপ্পনের 7-8 বছর বয়স, তখন সে তার বাবার সাথে জঙ্গলে যেত পশু চড়াতে। একদিন সেই ফরেস্ট গার্ডের নজর পড়ল বীরাপ্পনের ওপর। তারা বীরাপ্পনের সাথে কথা বলল আর তার সাহস দেখে তারা ঠিক করলো যে এই ছেলেটিকেই হাতি মারা শেখাবে। সেই ফরেস্ট গার্ডদের কাছেই সে শিখেছিল বন্দুক চালিয়ে কিভাবে হাতি শিকার করতে হবে। আর সেই হাতির দাঁত ফরেস্ট গার্ডরা বাজারে বিক্রি করত, কিছু টাকাও দিত বীরাপ্পনকে। কিন্তু আস্তে আস্তে বীরাপ্পন বুঝতে পারলো যে আসল ক্ষীরটা তো সেই ফরেস্ট গার্ডরাই নিয়ে যাচ্ছে। এমন সময় এই জঙ্গলে এই কাঠ বিক্রি করা, বিশেষ করে চন্দন কাঠ এবং হাতির চোরা কারবারিগুলো হতো, সেই সম্বন্ধে সরকারও ওয়াকিবহাল হচ্ছিল। আর যখন সরকারের কানে এইসব খবর পৌঁছতো, আস্তে আস্তে সরকার তার ওয়াইল্ড লাইফ যে অ্যাক্ট আছে সেটাকে অনেক জোরদার করতে থাকলো এবং এই ফরেস্ট গার্ডদের ওপরও চাপ সৃষ্টি হতে থাকলো যাতে স্মাগলিংগুলো বন্ধ করা যায়। একদিন এক ফরেস্ট গার্ড বীরাপ্পনকে দেখে তাকে এই কাজ থেকে বিরত থাকতে বলে। সে জানায় সরকার এই বিষয়ে খুব স্ট্রিক্ট অ্যাকশন নিতে যাচ্ছে। ফরেস্ট গার্ডের সঙ্গে তার বচসা শুরু হয় আর পরিণামে সেই গার্ডকে গুলি করে হত্যা করে সে, ঠিক যেমনটা তাকে শেখানো হয়েছিল। এটাই ছিল বীরাপ্পনের প্রথম মার্ডার। তখন তার বয়স 17। এরপর 1970 সালে বীরাপ্পন তার নিজের একটা দল গঠন করে। আর এই সময়ে সরকার এত স্ট্রিক্ট হয়ে গিয়েছিল যে তখন বীরাপ্পন গোপীনাথন ছেড়ে ওয়েস্টার্ন ঘাটের দিকে চলে যায় এবং সেখানেই সে বিস্তার করে তার সাম্রাজ্য। চন্দন আর আইভারি স্মাগলিং করে সে কোটি কোটি টাকা রোজগার করত। কর্ণাটক, কেরল এবং তামিলনাড়ুর বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতাদের সঙ্গে
সে বন্ধুত্ব করে ফেলেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই পলিটিশিয়ানদের প্রচ্ছন্ন মদত যদি তার উপর থাকে তাহলে সে যা খুশি তাই করতে পারে। তার পুরো জীবনে সে যে পরিমাণ চন্দন কাঠ পাচার করেছিল তার মূল্য আনুমানিক 143 কোটি, আর আইভারি 16 কোটি। পুলিশ থেকে ফরেস্ট গার্ড সবাই যুক্ত ছিল এর সাথে, আর টাইম টু টাইম সবার কাছে উপঢৌকনও পৌঁছে যেত। 1972 সালে তাকে একবার গ্রেপ্তারও করা হয়, কিন্তু শোনা যায় কোনো এক এমএলএর সাহায্যে সে ছাড়া পেয়ে গিয়েছিল। এরপর সে তার সাম্রাজ্য বিস্তার করতে থাকে। তার এক বড় শত্রু ছিল থাংভেলু। একদিন বীরাপ্পান নাকি থাংভেলুকে ডেকে একটা খুব বড় খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, আর সেখানে তার লোকেদের বলাই ছিল যে এটি বিশেষ সময়ে বীরাপ্পানের ইশারায় থাংভেলুকে হত্যা করা হবে। এইভাবে সে তার চরম শত্রুকে হত্যা করেছিল, সরিয়ে দিয়েছিল তার রাস্তা থেকে। অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল সে চাইতো সারা দেশে তার নাম হোক। অন্যদিকে একজন আইএফএস অফিসার আসেন এই গোপীনাথনে, যার নাম পি শ্রীনিবাস। তিনি গোপীনাথনে বীরাপ্পানের যত ক্রিয়াকলাপ সব ছড়িয়ে দিয়েছিল মানুষের মধ্যে। বীরাপ্পানের ছবি দিয়ে পোস্টারিং করে সেখানকার গ্রামের মানুষদের তিনি এটা বোঝাতে পেরেছিলেন যে কে তাদের জঙ্গলের রক্ষক আর কেই বা ভক্ষক। পি শ্রীনিবাস বিভিন্নভাবে বিভিন্ন লোকের সঙ্গে কানেকশন করে বীরাপ্পানকে ধরেও ফেলেছিল, কিন্তু বীরাপ্পানকে যে ফরেস্ট গেস্ট হাউসে রাখা হয় সেখান থেকে নাকি বীরাপ্পান পালিয়ে গিয়েছিল পুলিশের চোখে ধুলো দিয়ে। শোনা যায় সেই পুলিশদের হয়তো কিছু ঘুষ টুস দিয়েছিল সে, এটাই ছিল তাকে জীবন্ত শেষ ধরতে পারা। তারপর সে জঙ্গলের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতো। জঙ্গল ছিল তার মায়ের মতো। জঙ্গলের কোথায় কি আছে, কোথায় লোকালে কেউ টেরটি পাবে না, সেই সব কিছু বীরাপ্পান খুব ভালো মতো জানত। খুব তাড়াতাড়ি সে তার ডেরা বদল করত, তাই কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না। এরপরই বীরাপ্পানের মাথায় আসে যে সারা দেশে যে তার নাম ছড়াতে হবে সেটা কিভাবে করা যায়। তার মাথায় আসে এই চন্দন কাঠ, আইভারি বা হাতির দাঁত এগুলো বিক্রি করার জন্য যে রিস্কও আছে, খাটতেও হয়, তার থেকে অনেক সোজা হলো কিডন্যাপ করা। বড় বড় লোকেদের ছেলে মেয়ে, ইভেন বড় বড় ফরেস্ট অফিসার্স, তাদেরকে কিডন্যাপ করে সে নিয়ে আসতো জঙ্গলে, কারণ জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা তার জন্য ছিল খুব সহজ। সে জানতো যে যখনই এরকম কেউ বড় কাউকে সে কিডন্যাপ করবে তখন তার কথা ছাপা হবে খবরের কাগজে, আর তার সাগরেদরা যখন তাকে এই গল্প পড়ে শোনাতো যে খবরের কাগজে তার নামে ঠিক কি কি লেখা হচ্ছে, বীরাপ্পান খুব খুশি হতো। 1987-এ বীরাপ্পান একজন ফরেস্ট অফিসার চিদাম্বরমকে কিডন্যাপ করে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। 1989-এ তার বিরোধী একটা দলের 3 জন সদস্যকে সে এমনভাবে গলা কেটে হত্যা করে যে তাদের আর্তনাদ নাকি জঙ্গলে ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, পি শ্রীনিবাস নাকি এই বীরাপ্পানের বোনকে হত্যা করেছিলেন, তাই তার বদলা নিতে বীরাপ্পান পি শ্রীনিবাসকে কিডন্যাপ করে এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। শোনা যায় তার মাথা কেটে সেই মাথা দিয়ে নাকি ফুটবল খেলেছিল সে। এতটাই নৃশংস ছিল বীরাপ্পান। এরপর থেকে সে বড় লোকের ছেলে মেয়েদের কিডন্যাপ করত আর তাদের ছাড়ার জন্য বেশ মোটা অঙ্কের টাকা দাবি করত। এইভাবে সে অনেক টাকা রোজগার করত। সে প্রায় 184টা মার্ডার করেছিল, যার মধ্যে বেশিরভাগই এই ফরেস্ট অফিসার্স এবং পুলিশের লোক। তার মনে হয় যে সে যে এত নৃশংস, সরকার নাকি তাকে ভয় পাচ্ছে না, তাই সরকারকে ভয় পাওয়ানোর জন্য আরও বড় কিছু করতে হবে। সে নাকি রজনীকান্তকেও কিডন্যাপ করার প্ল্যান করেছিল, কিন্তু রজনীকান্তের বাড়ি ছিল মুখ্যমন্ত্রী জয়ললিতার বাড়ির কাছে, তাই সেখানে কড়া নিরাপত্তা থাকত। তাই বীরাপ্পান রজনীকান্তকে কিডন্যাপ করার যে ইচ্ছে সেটাকে সে বাদই দিয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী করুণানিধির ছেলে স্ট্যালিনকেও নাকি কিডন্যাপ করার প্ল্যান করেছিল সে, কিন্তু সেখানেও কড়া নিরাপত্তা। তখন তারই দলের একজন তাকে এই বুদ্ধি দেয় যে কন্নড় সিনেমার সুপারস্টার
ডক্টর রাজকুমারকে কিডন্যাপ করা যায়। কারণ গজনর তার ওই এলাকা থেকে খুব একটা বেশি দূরে নয়, এবং ডক্টর রাজকুমার যদিও একজন সুপারস্টার ছিলেন, তিনি ছিলেন মাটির মানুষ। সাধারণ মানুষ তাকে ভগবানের মতো পুজো করত। আর ডক্টর রাজকুমার তার জীবনের ঝুঁকি আছে জেনেও খুব একটা নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন না। তাই বীরাপ্পানের মাথায় আসে যে সহজেই ডক্টর রাজকুমারকে তারা কিডন্যাপ করে জঙ্গলে নিয়ে আসতে পারে। আর যেমন ভাবা তেমন কাজ। অপরদিকে 2 বছর বীরাপ্পান সেরকম বড় কিছু করছিল না। সবাই ভাবছিল বীরাপ্পান হয়তো এবার অনেক বড় কিছু করবে। আগেই আপনাদের যেটা বলেছি, 27শে জুলাই 2000 সালে ডক্টর রাজকুমার তার স্ত্রী এবং জামাইকে নিয়ে পৈতৃক ভিটেতে আসবেন। তাদের উপর নজর রেখে ঠিক 30 তারিখ বীরাপ্পান তাদেরকে কিডন্যাপ করে। অন্যদিকে তামিলনাড়ুর পুলিশ অফিসার এম বালাকৃষ্ণন আর STF কমান্ডো হর্ষবর্ধন একটা ইনফরমেশন পান যে একটি মন্দিরে বীরাপ্পান পুজো দিতে আসবেন, যেটা ছিল ডক্টর রাজকুমারের বাড়ি থেকে প্রায় 55 কিলোমিটার দূরে। আসলে সেটা ছিল ফলস ইনফরমেশন, আর হয়তো বীরাপ্পানই সেটা ছড়িয়েছিল। যাই হোক, ডক্টর রাজকুমারের স্ত্রীকে সেই ক্যাসেট দিয়ে বীরাপ্পান জানায় যে কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে সেই ক্যাসেটটি দিতে হবে, আর সেই ক্যাসেটের কি বলা আছে সেটা শুনে যেন তার সাথে যোগাযোগ করা হয়। রাত 3টের সময় ডক্টর রাজকুমারের স্ত্রী পর্বতাম্মা কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বাড়িতে যান আর তাকে সেই ক্যাসেটটি দেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তার বিভিন্ন অফিসিয়ালদের নিয়ে একটি মিটিং ডাকেন। আর সেই ক্যাসেটে প্রথমেই বলা ছিল যে একজন মিডলম্যান চাই, অর্থাৎ যার মাধ্যমে বীরাপ্পান সরকারের সঙ্গে একটা আলোচনা করতে পারে। পরের দিন সকালে প্রেস কনফারেন্স করে যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী জানান যে বীরাপ্পান ডক্টর রাজকুমারকে কিডন্যাপ করেছে, তখন কর্ণাটকে শোকের ছায়া নেমে আসে। তিনি সাধারণ মানুষের মধ্যে এতটাই পপুলার ছিলেন যে স্কুল, কলেজ, অফিস, আদালত সব কিছু বন্ধ হয়ে যায়। কর্ণাটক ফিল্ম ইন্ডাস্ট্রি এটা ঘোষণা করে যে যতদিন না ডক্টর রাজকুমার ছাড়া পাচ্ছেন ততদিন কোনো ফিল্মের শুটিং হবে না, এমনকি যে ফিল্মগুলো রিলিজ হওয়ার কথা ছিল সেইগুলোও বন্ধ থাকবে। অপরদিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন না কি করা যায়। প্রথমে তার মাথায় আসে NSGকে দিয়ে বীরাপ্পানকে খুঁজে ডক্টর রাজকুমারকে তার হাত থেকে ছাড়িয়ে আনার কথা, কিন্তু অফিসিয়ালরা জানান যে এতে কিন্তু ডক্টর রাজকুমারের জীবনের ঝুঁকি আছে, কারণ বীরাপ্পান যে ধরনের মানুষ সে হয়তো ডক্টর রাজকুমারকে মেরেই ফেলবেন। তাই ওই NSGর চিন্তাটাকে বাদ দেওয়া হয়। কর্ণাটক ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M করুণানিধি এবং SM কৃষ্ণা এই বিষয়টা আলোচনা করে এবং তারা ডিসাইড করেন যে STFকেও জঙ্গল থেকে সরিয়ে ফেলতে হবে, যাতে বীরাপ্পান এটা কোনোভাবেই বুঝতে না পারে বা সে যেন এটা না ভাবে যে তাকে ধরার কোনো চেষ্টা করা হচ্ছে। বীরাপ্পানকে খোঁজার জন্য যে যে ইনফরমেশন পুলিশ জোগাড় করছিল বা লোক লাগিয়েছিল সেই সব কার্যকলাপকে বন্ধ করে দেওয়া হয়। এমনকি কর্ণাটকের মানুষ রাস্তায় নেমে পড়ে, বিক্ষোভ দেখাতে থাকে ডক্টর রাজকুমারকে তাড়াতাড়ি বীরাপ্পানের হাত থেকে ছাড়িয়ে আনার জন্য। একবার বীরাপ্পান কিছু ফরেস্ট গার্ডকে কিডন্যাপ করেছিল, আর তাদের ছাড়ানোর জন্য একজন মেডিয়েটরের কাজ করেছিল S গোপাল। তাকে আবার বীরাপ্পানের সাথে কথা বলার জন্য পাঠানো হয়। বীরাপ্পানের লোকেরা সেই সাংবাদিককে চোখে কাপড় বেঁধে নিয়ে যেত জঙ্গলের রাস্তা দিয়ে, আবার বীরাপ্পানের সঙ্গে দেখা করে কথা বলে সেই পথেই তাকে চোখ বেঁধে ফিরিয়ে দিত বা জঙ্গলের বাইরে রেখে দিয়ে আসত, যে কারণে তিনি ঠিক বীরাপ্পানের ডেরাটা কোনটা বুঝতে পারতেন না। আর সবচেয়ে বড় কথা, বীরাপ্পান ডক্টর রাজকুমারকে সঙ্গে নিয়ে তার ডেরা বদল করছিল। বীরাপ্পান একটি ক্যাসেট দেয়, আর যেখানে তার কিছু দাবি সে সরকারের কাছে জানায়। সেই দাবিগুলোর মধ্যে 3টে প্রধান দাবি ছিল। কাবেরী নদীর যে বিবাদ চলছিল তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে, তার রায়টা সে চাইছিল তামিলনাড়ুর ফেভারে হোক। আবার তামিল ভাষাকে কর্ণাটকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করা হোক, সেটাও ছিল তার আরেকটি দাবি। এমনকি কিছু তামিল অ্যাক্টিভিস্ট যারা কর্ণাটকের জেলে বন্দী ছিল তাদেরকে ছাড়ানোটাও ছিল সেই বীরাপ্পানের একটি শর্ত। যদিও এই শর্তগুলো মেনে নেওয়া
কোনো সরকারের পক্ষেই অতটা সহজ ছিল না, কিন্তু সে একটা রাজনীতির খেলা খেলছিল। তার দাবিগুলোর মাধ্যমে সে এমন একটা সিচুয়েশন তৈরি করেছিল যাতে তামিলনাড়ুর সরকার এবং সেখানকার লোকজন বীরাপ্পানের ফরে থাকে। আর সেই সময় তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে একটা বিবাদ চলছিল, সম্পর্ক সেরকম ভালো ছিল না। যদিও সেই সাংবাদিক প্রায় 3 বার দেখা করেছিল বীরাপ্পানের সাথে গিয়ে, কিন্তু সেভাবে কিছুই হচ্ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত বীরাপ্পানের দলের একটি লোক গোবিন্দম জানতে পেরে যায় যে তাদের ওপর নজর রাখা হচ্ছে। বীরাপ্পান তার মিডিয়েটরের মাধ্যমে সরকার পক্ষে জানিয়ে দেয় যে তার ডিমান্ড পূরণ না হলে ডক্টর রাজকুমারকে সে মেরে ফেলবে। এরপর ডক্টর রাজকুমারের একটা ভয়েস রেকর্ড গিয়ে পৌঁছয় সরকারের কাছে। সেখানে বলা হয় যে ডক্টর রাজকুমারের গলায় এটা শোনা যায় যে তিনি সেখানে খুব ভালো আছেন, বীরাপ্পান তার সাথে খুব ভালো ব্যবহার করছে। সরকার যেন বীরাপ্পানের কথা মেনে নেয়। তখন অলরেডি প্রায় 50 দিন পেরিয়ে গেছে ডক্টর রাজকুমার বীরাপ্পানের হাতে বন্দী। সরকার পক্ষের এটা মনে হয় হয়তো ডক্টর রাজকুমারকে জোর করে এই ভয়েস রেকর্ডটা করেছে। এরপর যখন সেই সাংবাদিক এম গোপাল কিছুই করতে পারলেন না, তখন সরকার পক্ষ তামিলনাড়ুর একজন খুব পাওয়ারফুল পলিটিশিয়ান এদুমারনকে মিডিয়েটর বানানো হয়। বীরাপ্পানের সাথে দেখা করে এবং সে বীরাপ্পানকে এটা জানায় যে ডক্টর রাজকুমারের অবস্থা খুব একটা ভালো নয়, তাই এই বয়সে যদি তার কাস্টাডিতে থাকার কালীন ডক্টর রাজকুমারের কিছু হয়ে যায় তখন কিন্তু কেউ আর বীরাপ্পানকে সমর্থন করবে না, আর সেটা তামিলনাড়ুর পক্ষেও ক্ষতিকর হবে। তখন বীরাপ্পান এই কোলাপুর মনির কাছেই জানতে চায় তাহলে তার কি করা উচিত। তখন তিনি তাকে জানান যে যে দাবিগুলো একান্তই মেনে নেওয়া সম্ভব নয়, যদি সেই দাবিগুলোকে বাদ দেওয়া যায়। বীরাপ্পান তাতে রাজি হয়। আসলে বীরাপ্পানের তখন ফান্ডিং কমে গিয়েছিল এবং তার লোকবলও কমে গিয়েছিল। সরকারও চাইছিল বীরাপ্পানের কোনো একটা শর্ত পূরণ করতে, যাতে বীরাপ্পান ডক্টর রাজকুমারকে ছেড়ে দেয়। আর বীরাপ্পানের একটি দাবি ছিল তার কিছু লোককে ছেড়ে দিতে হবে। আর সেই লোকেরা বেশিরভাগই বীরাপ্পানের গ্রামের আশেপাশের লোকজন ছিল, যারা বীরাপ্পানকে সাহায্য করত বা বীরাপ্পানকে খবরাখবর দিত। তো সরকার চিন্তা করলো সেই মানুষগুলোকে ছেড়ে দেওয়া যায়, কারণ তাদের বিরুদ্ধে সেভাবে কোনো স্ট্রং এভিডেন্সও নেই, বা তাদেরকে ছেড়ে দিলে খুব একটা ক্ষতি হবে না। তাই সরকার সেই লোকেদের ছেড়ে দেওয়ার ডিসিশন নেয়। অপরদিকে সবাই ভেবেছিল যে এরপর হয়তো বীরাপ্পান ডক্টর রাজকুমারকে ছেড়ে দেবে, এবং বীরাপ্পানও ডক্টর রাজকুমারকে সেই কথা জানিয়েও ছিল। কিন্তু সবসময় তো ভাগ্য সঙ্গ দেয় না, এখানেই হলো টুইস্ট। সুপ্রিম কোর্টে সেই লোকেদের ছেড়ে দেওয়ার এগেনস্টে এটি অ্যাপিল করা হয়। সাব ইন্সপেক্টরকে মারার জন্য বীরাপ্পানকে যারা সাহায্য করেছিল সেই সব লোকেদের যাতে না ছেড়ে দেওয়া হয়, এজন্য সরকারের কাছে অ্যাপিল করা হয়। সুপ্রিম কোর্টও তার রায় জানিয়ে দেয় যে সেই লোকেদের ছাড়া হবে না। তাই যাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তাদেরকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়। বীরাপ্পান সবসময় খোঁজখবর রাখত যে সরকার কি করছে, তাই যখন সে জানতে পারলো যে সেই লোকেদের ছাড়া হবে না, বীরাপ্পান প্রচণ্ড রেগে গেল। এমনকি সে এও বলল যে ডক্টর রাজকুমারকে সে মেরেও ফেলতে পারে, তাতে তার কিচ্ছু যায় আসবে না। ডক্টর রাজকুমারের সঙ্গেই বন্দী ছিল কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট নাগাপ্পা এর ভুল করে বসে। সে ভেবেছিল যে হয়তো বীরাপ্পান রাগের মাথায় তাকেই মারতে পারে, তাই সে রাত্রের অন্ধকারে একটি তরোয়াল হাতে পেয়ে বীরাপ্পানের ওপর আঘাত করে। কিন্তু বীরাপ্পান সঙ্গে সঙ্গে নাগাপ্পাকে ধরে ফেলে এবং প্রচণ্ড রেগে গিয়ে নাগাপ্পাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। সেখান থেকে নাগাপ্পা পালিয়ে যায়। নাগাপ্পা তো বেঁচে যায়, সবাই তাকে হিরো ভাবতে শুরু করে, কিন্তু কোথাও নাগাপ্পা এইভাবে পালিয়ে আসায় ডক্টর রাজকুমারের কোনো ক্ষতি হয়ে যাবে না তো। 16ই অক্টোবর বীরাপ্পান ডক্টর রাজকুমারের জামাই গোবিন্দরাজকে ছেড়ে দেয়। শোনা যায় তাদের ছাড়ার জন্য বীরাপ্পান নাকি 1000 কোটি র্যানসাম চেয়েছিল, যার মধ্যে 100 কোটি ক্যাশে আর 900 কোটি গোল্ডে। কিন্তু সরকার জানিয়ে দেয় যে এতগুলো টাকা এবং সোনা বীরাপ্পানকে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। অবশেষে 10 কোটি টাকায় ফিক্স হয়। রাত পর্যন্ত সবাই মনে করে যে ডক্টর রাজকুমারকে বীরাপ্পান ছেড়ে দেবে, কিন্তু বীরাপ্পান
তাকে ছাড়ে না। এরই মধ্যে বীরাপ্পান একটু চোখে ছানি পড়ার অসুবিধায় ভুগছিল, আর নিজের স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করার খুব ইচ্ছে হচ্ছিল। একবার সে লুকিয়ে তার স্ত্রী এবং মেয়ের সাথে দেখা করতে যায়। মেয়ের সাথে কিছু সময় কাটিয়ে বীরাপ্পানের মনে হয় যে এবার বীরাপ্পান তার সংসারে ফিরে আসবে, তার মেয়ে স্ত্রীর সাথে সময় কাটাবে। তার মধ্যেও এবার এই পাপের সাম্রাজ্য ছেড়ে কোথাও একটা থিতু হওয়ার ইচ্ছা জাগে। আর অন্যদিকে প্রায় 108 দিন হয়ে গিয়েছিল। ডক্টর রাজকুমারের অবস্থা সত্যি খুবই খারাপ হয়ে যায়। ডাক্তারের একটি টিম সেখানে আসে এবং ডক্টর রাজকুমারকে এক্সামাইন করে, কিন্তু তারা জানায় যে এইভাবে যদি ডক্টর রাজকুমারকে ওখানে আটকে রাখা হয় হয়তো তাকে আর বাঁচানো যাবে না। তখন তার বয়স 72 বছর। বীরাপ্পান ডক্টর রাজকুমারকে ছেড়ে দেয়। যেদিন ডক্টর রাজকুমার ছাড়া পেয়ে ফিরলেন, তাকে হেলিকপ্টারে করে কর্ণাটকে ফিরিয়ে নিয়ে যাওয়া হলো, তখন লক্ষ লক্ষ লোক শুধু সেই নায়ককে দেখার জন্য ভিড় জমিয়েছিল। ডক্টর রাজকুমারকে ছেড়ে দেওয়ার ঠিক পরেই বীরাপ্পান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে কেস চালানো হয়। তবে এর মধ্যেও বীরাপ্পান কিন্তু ধরা পড়েনি। সে এই সময় কর্ণাটকের ফর্মার মিনিস্টার নাগাপ্পাকে কিডন্যাপ করেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করে। এই সময় তার মাথার দাম উঠেছিল প্রায় 52 কোটি আজকের হিসাবে ধরলে। বীরাপ্পান এত পুলিশ অফিসার্স এবং ফরেস্ট গার্ডদের হত্যা করেছিল যে পুলিশ এবার মরিয়া হয়ে বীরাপ্পানকে ধরার জন্য লেগে পড়ল। কে বিজয় কুমারের নেতৃত্বে শুরু হয় অপারেশন কোকুন। প্রায় 10 মাস ধরে তারা প্ল্যান করেছিল কিভাবে বীরাপ্পানকে তারা ধরবে। যদিও শোনা যায় যে বীরাপ্পানকে তারা জীবন্ত ধরতে চায়নি, কেননা যদি সে জীবন্ত ধরা পড়তো এবং কোর্টে যখন কেস উঠত তার বিরুদ্ধে সেইভাবে কোনো এভিডেন্স না পাওয়ার জন্য বীরাপ্পান হয়তো ছাড়াও পেয়ে যেত। যাই হোক, অনেক প্ল্যানিং করে তারা ঠিক করলেন যে বীরাপ্পানকে নানাভাবে কথা বলে বুঝিয়ে বাঝিয়ে তার সেই চোখের ছানি অপারেশনের জন্য ডাক্তার দেখাতে নিয়ে আসা হবে এবং সেই অপারেশন করা হবে। এবং একজন মেডিয়েটারের সাহায্যে কথা বলে বীরাপ্পানকে রাজি করানো হয় জঙ্গল থেকে বেরিয়ে হাসপাতালে আসার জন্য। অ্যাম্বুলেন্সের চালককে বলাই থাকে যে একটা নির্দিষ্ট জায়গায় এসে সে খুব জোরে ব্রেক কষবে এবং অ্যাম্বুলেন্সের লাইট জ্বালিয়ে সে সেখান থেকে পালিয়ে যাবে। কিছু কমান্ডো গা ঢাকা দিয়ে থাকে। সে অ্যাম্বুলেন্সের পিছনে এমনি সাধারণ পোশাকে কিছু পুলিশ অফিসার থাকেন যারা কনফার্ম করবে যে বীরাপ্পান ওই গাড়ির মধ্যে আছে কিনা। একটা ভুট্টার ট্রলিও রাস্তার মাঝখানে রাখা থাকে, আর সেই অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা থাকে সিসিটিভি ক্যামেরা। বীরাপ্পান তার 2 সঙ্গীর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে সেই চোখের ডাক্তার দেখানোর জন্য আসে এবং ঠিক যেভাবে পুরো অপারেশন কোকুন প্ল্যান করা হয়েছিল ঠিক সেইভাবে অ্যাম্বুলেন্সের চালক একটা নির্দিষ্ট জায়গায় এসে অ্যাম্বুলেন্স ছেড়ে পালিয়ে যায়। পুলিশ এবং কমান্ডোজরা অ্যালার্ট হয়ে যায়। প্রথমে অ্যাম্বুলেন্সকে সবাই চারদিক দিয়ে ঘিরে ফেলে এবং বীরাপ্পানকে বলা হয় সারেন্ডার করার জন্য। বেশ কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স থেকে ফায়ারিং শুরু হয়, আর পুলিশরাও বসে থাকার পাত্র নয়, তারাও শুরু করে ফায়ারিং। বেশ কিছুক্ষণ এইভাবেই গোলাগুলি চলার পর অ্যাম্বুলেন্স থেকে গুলির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। পুলিশ কিছুক্ষণ পরে গিয়ে কনফার্ম করে যে বীরাপ্পান এবং তার 2 সঙ্গী মৃত। প্রায় 338 রাউন্ড গুলি চালানো হয়েছিল। সারা কর্ণাটক, তামিলনাড়ুতে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষ। এইভাবেই চন্দন দস্যু, যে প্রায় 184টা মার্ডার করেছে, অজস্র কিডন্যাপিং এবং ওই গোপীনাথনের তামিলনাড়ুর সত্যমঙ্গলম ফরেস্টে যে প্রায় 2000 হাতি মারা পড়েছিল, তার মধ্যে শুধুমাত্র বীরাপ্পানই মেরেছিল প্রায় 500 হাতি। বীরাপ্পানের মারা যাওয়ার খবর যখন তার গ্রাম গোপীনাথনে পৌঁছয় তখন সেখানকার মানুষও নাকি বাজি ফাটিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছিল। কথায় আছে, পাপের ঘড়া পূর্ণ হলে সব মানুষেরই পতন হয়। ডক্টর রাজকুমারকে কিডন্যাপ করা আস্তে আস্তে তার পরিণতির দিকে যাওয়ারই পথ প্রশস্ত করে। 2004 সালে বীরাপ্পানকে হত্যা করা হয়, আর 2006 সালে ডক্টর রাজকুমারও পৃথিবী থেকে চিরবিদায় নেন। ভারতের ইতিহাসে দুজনেই অমর হয়ে থাকবেন, একজন ভালো মানুষ হিসাবে, অপরজন অর্থাৎ বীরাপ্পান মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসাবে।
আজকের জন্য এইটুকুই। পরের এপিসোডে আসবো নতুন কোনো গল্প নিয়ে।